গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের অন্ধকারের গান পর্ব ৭। এটি এই গল্পের শেষ পর্ব। তিনি ক্লাসে ঢুকেই বলেন, মা জননীরা, তোমরা একটু হাসো। তোমাদের হাসি দেখে ক্লাস শুরু করি। এই অজিত বাবুকে বিনার খুবই ভালো লাগত। সে ভালো লাগার অংশবিশেষ মোটা চশমার কারণে তৌফিক ছেলেটা পেয়ে গেল। একজন মানুষকে ভালো লাগা এবং মন্দ লাগার পেছনে অনেক বিচিত্র এবং রহস্যময় কারণ থাকে। তৌফিক ছেলেটির প্রতি ভালো লাগার পরিমাণ আরেকটু বাড়ল দ্বিতীয়বার যখন দেখা হলো। বিনা হাসপাতাল থেকে ফিরছে, বাড়িতে ঢোকার গলির মাথায় আসতেই দেখা। তৌফিক রাস্তার একপাশে বিব্রত মুখে দাঁড়িয়ে আছে। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, প্রথম কথা বলল বিনা। লাজুক গলায় বলল, কি হয়েছে? তৌফিক বিব্রত স্বরে বলল, তেমন কিছু না, গর্তের মধ্যে পড়ে গিয়েছিলাম। দেখুন না, কাদায় পানিতে মাখামাখি হয়ে কি একটা অবস্থা। বিনা দেখল বা পায়ের প্যান্টে ঠিক ঠিক ময়লা লেগে আছে। বিনা বলল, বাসায় গিয়ে পা ধুয়ে ফেলুন। এই বলেই বিনার মনে হলো সে এত কথা বলছে কেন, এত কথা বলার কি কি আছে। কথা শুরু করে চট করে চলেও যাওয়া যায় না। বিনা কিছুটা অস্বস্তি এবং কিছুটা অনিশ্চয়তায় বাড়ির দিকে পা বাড়াল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ছেলেটি সঙ্গে সঙ্গে আসছে। গেটের কাছাকাছি আসার পর বিনার মনে হলো তার হয়তো বলা উচিত ভিতরে আসুন। কথার কথা, ভদ্রতার জন্যই বলা। মুশকিল হচ্ছে বলার পর সে যদি সত্যি সত্যি বাড়িতে ঢোকে, তখন সেটা কি ঠিক হবে? বিনা চোখ মুখ লাল করে বলল, ভেতরে আসুন। তৌফিক হেসে বাড়িতে ঢুকল। বিনা কি করবে ভেবে পেল না। বিনার দাদি চেঁচাতে শুরু করলেন, কে আসলো? লোকটাকে। ও বিনা, লোকটাকে, কি চাই এই লোক? বিনা তৌফিকের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আমার দাদি, ওনার মাথা ঠিক নেই। তৌফিক বলল, বাসায় আর কেউ নেই? মা আছেন, আপনি বসুন, মাকে ডেকে আনছি। ফরিদা মাছ কাটছিলেন। তৌফিক এসেছে শুনে এতই উত্তেজিত হলেন যে বটিতে হাত কেটে ফেললেন। তৌফিক অনেকক্ষণের বাড়িতে রইল। ফরিদার সঙ্গে সহজ ভঙ্গিতে গল্প করল। বিনা দাদির সঙ্গে দেখা করতে গেল। নরম গলায় বলল, দাদি আপনি কেমন আছেন? বিনার দাদি বললেন, মরহারামজাদা। তৌফিক খানিকক্ষণ চুপ করে থেকে শব্দ করে হেসে উঠল। এই সহজ সরল হাসি বড় ভালো লাগলো বিনার। সেদিন বিকেলেই ছেলের ফুপু এসে বলল, শুনলাম ছেলেকে আপনি দেখেছেন, আপনার কি ছেলে পছন্দ হয়েছে? ফরিদা বললেন, হ্যাঁ পছন্দ হয়েছে। আমরা কি বিয়ের তারিখ নিয়ে আলাপ আলোচনা করতে পারি? আমরা এই মাসেই কিংবা সামনের মাসের প্রথম সপ্তাহে ঝামেলা মিটিয়ে ফেলতে চাই। বিনার বাবার সঙ্গে কথা বলেন। হ্যাঁ বলবো, 2-1 দিনের মধ্যেই বলবো। আপনার বড় ছেলেটা শুনলাম অসুস্থ। জি, পায়ে কি যেন হয়েছে। বাড়ির বড় ছেলে অসুস্থ, এই অবস্থায় তো বিয়ের আলাপ চলতে পারে না। ও কবে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পাবে কিছু জানেন? জি না। এখন সে আছে কেমন? একটু ভালো আছে। একদিন যাব দেখতে। আপনার মেয়েকে সঙ্গে করে নিয়ে যাব, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপত্তি কিসের? মেয়ে তো এখন আপনাদের। ফরিদা তৃপ্তির হাসি হাসলেন। আনন্দে তার চোখে পানি এসে যাচ্ছিল। চোখের পানি সামলাতেও তার খুব কষ্ট করতে হলো। বুলুর পায়ে গ্যাগ্রিন ধরা পড়েছে। 2বার অপারেশন হলো, তৃতীয়বারও সম্ভবত হবে। 2জন ডাক্তারের একজন কিছুতেই পা অ্যাম্পুট করতে রাজি হচ্ছে না। সব রকম চেষ্টা চালিয়ে যেতে চান। বিনা যুদ্ধে নাহি দেব সুগাগ্র মেদিনীর মতো অবস্থা। এই ডাক্তারটির বয়স অল্প।
হৃদয় কঠিন হতে শুরু করেনি। তিনি রাউন্ডে এসে বুলুর বিছানার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়ান। বুলুর পা পরীক্ষা করেন। এই সময় গভীর বিরক্তিতে তার মুখ অন্যরকম হয়ে যায়। বুলু বলে, আপনি কেমন আছেন স্যার? তিনি কঠিন গলায় বলেন, ভালো। আমার পা কেমন দেখলেন? তিনি জবাব দেন না। বুলু নিচু গলায় বলল, কেটে ফেলে দিবেন কবে? সময় হলেই ফেলা হবে, আপনি চুপ করে থাকুন। বেশিরভাগ সময় বুলু চুপ করেই থাকে। একটা ঘোরের মধ্যে তার সময় কাটে। তন্দ্রা ও জাগরণের মাঝামাঝি এক ধরনের আচ্ছন্ন অবস্থা, যে অবস্থায় চারপাশের জগৎটাকে খুবই অবাস্তব মনে হয়। তার পাশের বেডের দাড়িওয়ালা কালো মানুষটিকে একসময় খুবই পরিচিত মনে হয়, আবার পর মুহূর্তেই মনে হয় দাড়িওয়ালা এই ছাগলটা কে? এই লোকটি এই লোকটি বুলুকে খুব বিরক্ত করে, অকারণে কথা বলে। বুলুর অসহ্য লাগে। বুলু বিরক্ত হয় এমন কাজগুলো সে নিষ্ঠার সঙ্গে করে। কাল দুপুরে কটকট শব্দ করে কি যেন খাচ্ছিল। শব্দটা চট করে বুলুর মাথায় ঢুকে গেল। মাথার ভেতর কটকট শব্দ হতে থাকল। বুলুর এই এক সমস্যা হয়েছে, যে কোনো শব্দই চট করে মাথায় ঢুকে যায়। তারপর মাথার ভেতর সেই শব্দ ক্রমাগত বাড়তে থাকে। লোকটা কটকট শব্দে খাচ্ছে, সেই শব্দ পাক খাচ্ছে বুলুর মাথায়। বুলু বলল, কি খান? লোকটি সঙ্গে সঙ্গে টিফিন ক্যারিয়ার এগিয়ে দিয়ে বলল, নেন ভাইজান, খান। না, আমি খেতে চাই না, আপনি নিজেই খান, তবে দয়া করে কটকট শব্দ করবেন না। জি আচ্ছা। বুলু চোখ বন্ধ করল। যখন ঘুম এসে যাচ্ছে তখন আবার কটকট শব্দ শুরু হলো। দাড়িওয়ালা লোকটা খাওয়া শুরু করেছেন। বুলু থমথমে গলায় বলল, এই যে ভাই, আর একবার যদি কটকট শব্দ হয় তাহলে কিন্তু ধাক্কা দিয়ে আপনাকে জানালা দিয়ে ফেলে দিব। জি আচ্ছা। দাড়িওয়ালা এই লোকটির নাম শামসু। একটা লেদ মেশিন চালায়। বুলু যখন কিছুটা ভালো থাকে তখন তার সঙ্গে অনেক কথা টথা হয়। লোকটি প্রতিটি বাক্য খুব মিষ্টি করে একবার হলেও ভাইজান বলে। বুলুর শুনতে ভালো লাগে। লোকটির বেশিরভাগ কথাই হচ্ছে লেদ মেশিন সংক্রান্ত। ভাইজান, লেদ মেশিন যন্ত্রটা হইল দুনিয়ার এক আজীব চিজ। তাই নাকি? জি ভাইজান। এই যন্ত্র যে জানে সে দুনিয়ার সবই জানে। আপনি জানেন? নিজের মুখে কি বলবো ভাইজান, আপনি ধোলাইখালে গিয়া শুধু জিজ্ঞেস করবেন, শামসু কারিগর, দেখবেন আপনার কি খাতির। আপনাদের কি কারিগর বলে নাকি? না, মিস্ত্রি বলে। আমারে খাতির কইরা কারিগর ডাকে। আপনার সঙ্গে যখন খাতির হইল তখন আর চিন্তা নাই। কথা দিলাম আপনারা কাজ শিখাইয়া দিব। আমি কাজ শিখে কি করব? যন্ত্র চালাইবেন। চাকরি বাকরি দিয়ে কি হয় বলেন ভাইজান? কয় পয়সা বেতন? স্বাধীন ব্যবসার মতো জিনিস আছে? আর কথা বলবেন না ভাই। যন্ত্রণাটা আবার শুরু হয়েছে। ভালো লাগছে না। দমে দমে আল্লাহ বলেন ভাইজান। চুপ থাকতে বললাম না? নিঃশ্বাস নেওয়ার সময় আল্লাহ, ছাড়ার সময় বলেন হু। এতে কাজ হয়। চুপ, একটা কথাও না, বেটা ছাগল। শামসু দুঃখিত চোখে তাকায়। আশ্চর্যের কথা, সেই দুঃখী চোখে প্রচুর মমতাও ঝরে পড়ে। আজ বুলুর পায়ের যন্ত্রণা খুব বেড়েছে। নার্স এসে কড়া ধরনের কোনো পেইন কিলার দিয়েছে, যা তার পায়ের ব্যথা একটুও না কমিয়ে মাথাটাকে কেমন ভোঁতা বানিয়ে দিয়েছে। কানের কাছে পিনপিন শব্দ হচ্ছে, যেন বেশ কিছু মশা দোকানের ভিতর দিয়ে মাথায় ঢুকে গেছে। রাত ৮টার মতো বাজে। মিজান সাহেব ছেলের বিছানার পাশে বসে আছেন। আজ রাতটা ছেলের সঙ্গেই কাটাবেন, প্রায়ই কাটান। অফিস থেকে সরাসরি এখানে চলে আসেন। খুব যেদিন বাড়াবাড়ি দেখেন সেদিন আসেন, সেদিন আর বাসায় যান না। বুলু ডাকল, বাবা। মিজান সাহেব নড়ে চড়ে বসলেন, কিছু বললেন না। বুলু বলল, আমি পাস না করার জন্য খুব লজ্জিত বাবা। থার্ড পেপারটা এমন খারাপ হলো।
মিজান সাহেব বললেন, এটা নিয়ে পরে আলাপ করব। পরীক্ষার হলে খুব নকল হচ্ছিল। একবার ভাবলাম, তারপর বাবা মনটা সায় দিল না। এখন এসব থাক। আমি এতক্ষণ কি ভাবছিলাম জানো? ভাবছিলাম যদি নকল করে পরীক্ষায় পাশ করে ফেলতে পারতাম, তাহলে বাড়ি থেকে পালাতাম না, পায়ে কাটা ফুটতো না, ডাক্তাররা পা কেটে বাদ দিত না। পা কাটার কথা এখনই ভাবছিস কেন? ডাক্তাররা তো চেষ্টা করছেন। আর চেষ্টা করে কিছু হবে না। বুড়ো চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। দীর্ঘ সময় একা একা বসে থাকা যায় না। মিজান সাহেব অফিসের ফাইল খুললেন, যদি টাকাটার কোনো হদিস পাওয়া যায়। ব্যাংক থেকে ৬ বছরের স্টেটমেন্ট নিয়ে এসেছেন, মিলিয়ে মিলিয়ে দেখছেন। যদি এমন কোনো চেক বেরিয়ে পড়ে যার উল্লেখ খাতাপত্রে নেই, রেকর্ড হারিয়ে গেছে, অসম্ভব তো কিছু না। বুলুর ঘুম ভেঙেছে। সে আগ্রহ নিয়ে তার বাবাকে দেখছে। মানুষটা কি অদ্ভুত, এর মধ্যে খাতাপত্র নিয়ে মগ্ন হয়ে আছে। বুলু মৃদু স্বরে ডাকল, বাবা। তিনি চোখ তুলে তাকালেন। বুলু বলল, ফেল করাই তুমি কি রাগ করেছ? মিজান সাহেব বললেন, একমাত্র গাধারাই ৩ বার বিয়ে ফেল করে। বুলুর কেন যেন হাসি পাচ্ছে। কি অদ্ভুত মানুষ তার এই বাবা। ছেলের এই অবস্থাতেও সান্ত্বনার একটা কথা বলছে না। আশ্চর্য তো। বুলু তাকিয়ে আছে। মিজান সাহেব আবার হিসাব নিকাশ শুরু করেছেন। বুলুর আবার ঘুম পাচ্ছে, অথচ ঘুমোতে ইচ্ছে করছে না। পায়ের ব্যথা তীব্র হলেই ঘুম পায়। এই ঘুম স্বাভাবিক ঘুমের মতো নয়, অন্যরকম ঘুম। এই ঘুমের সময় আশেপাশের অনেক কিছু টের পাওয়া যায়। ঘুমের ঠিক আগে আগে মাথায় কোনো চিন্তা এলে সেই চিন্তা ঘুমের মধ্যেও থাকে। মাথার মধ্যে ক্রমাগত তা ঘুরপাক খেতে থাকে। একবার ঘুমোতে যাবার ঠিক আগ মুহূর্তে মাথায় এলো ৩-এর ঘরের নামতা। ৩-৪-১২, ৩-৫-১৫। মাথায় এ নামতা থেকেই গেল। ক্রমাগত কেটে যাওয়া গ্রামোফোন রেকর্ডের মতো মাথার গভীরে বাজতে থাকল। ৩-৪-১২, ৩-৫-১৫, ৩-৬-১৮। এই ঘুম ও জাগরণ বড় অদ্ভুত। কোনটা স্বপ্ন কোনটা বাস্তবে ঘটছে ঠিক বোঝা যায় না। বিনাশ সেই বন্ধুটি একবার তাকে দেখতে এসেছিল। সত্যি এসেছিল কিনা সে জানে না। হয়তো সে সত্যি সত্যি আসেনি, হয়তো এটা তার কল্পনা। কিংবা কে জানে, সত্যি সত্যি হয়তো এসেছিল। অলিক ঘরে ঢুকেই বলল, আমার চিঠিটা কি আপনি পেয়েছিলেন? বুলু বলল, হ্যাঁ। বিনা কি সত্যি সত্যি আপনাকে চিঠি দিয়েছে? হ্যাঁ। চিঠি পড়ে কি আমাকে আপনার খুব খারাপ মেয়ে মনে হলো? না। আপনি কি হ্যাঁ এবং না ছাড়া কিছু বলতে পারেন না? বুলু হাসল। অলিক বলল, এখন বলুন আপনার পায়ের অবস্থা কেমন? অবস্থা বেশি ভালো না। পেটে বাত দিয়েছে? এখনো দেয়নি, শীঘ্রই দিবে। শীঘ্রই দিবে। ওই কাটা পা আপনি তখন কি করবেন? সঙ্গে করে নিয়ে যাবেন? কি অদ্ভুত প্রশ্ন। অথচ মেয়েটার মুখে প্রশ্নটা মানিয়ে গেছে। মোটেই অদ্ভুত মনে হচ্ছে না। মনে হচ্ছে এটাই খুব স্বাভাবিক প্রশ্ন। কি কথা বলছেন না কেন? কাটা পা দিয়ে আপনি কি করবেন? আপনি কি করতেন? আমি সঙ্গে করে নিয়ে যেতাম। আমি কি আমার শরীরের এত বড় একটা অংশ ফেলে যাব নাকি? বুলু হেসে ফেলল। অলিক হাসল না। সে চোখ তীক্ষ্ণ করে বলল, যন্ত্রণা কি খুব বেশি? হ্যাঁ, বেশি। অসহ্য যন্ত্রণা, তাই না? ঠিক অসহ্য নয়, সহ্য করতে পারি। তবে অন্য একটা ব্যাপার হয় যা সহ্য করা যায় না। বলুন তো শুনি। আপনি শুনে কি করবেন? আমার দরকার আছে। এ ব্যাপারগুলি আমার জীবনেও ঘটবে। কাজেই আগে থেকে আমাকে তৈরি থাকতে হবে। মাঝে মাঝে কিছু জিনিস আমার মাথায় ঘুরপাক খেতে থাকে। বলেন কি? এখন আমার মাথায় ঘুরছে ৩-এর ঘরের নামতা। ৩-২-৬, ৩-৩-৯, ৩-৪-১২, ৩-৫-১৫।
অলিক হেসে ফেলল। বুলু বলল, হাসছেন কেন? নমতার বদলে একটা মজার কিছু আপনার মাথায় ঢুকিয়ে দিলে কেমন হয় ভাবছি। মজার কিছু মানে? ধরুন, আমি যদি এখন আপনাকে বলি আই লাভ ইউ, তাহলে ভালো হয় না? আপনার মাথায় ক্রমাগত ঘুরবে আই লাভ ইউ, আই লাভ ইউ। নমতার চেয়ে এটা ভালো না? এই জাতীয় কথাবার্তা বুলুর সঙ্গে কি সত্যি হয়েছিল, না পুরোটাই তার কল্পনা কিংবা স্বপ্নে দেখার দৃশ্য? অসুস্থ অবস্থায় স্বপ্নগুলো খুব বাস্তব হয়। স্বপ্নে বর্ণ থাকে, গন্ধ থাকে। বুলু ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে লক্ষ্য করল ডাক্তার সাহেব ঢুকছেন। তিনি অনেকক্ষণ তার পা দেখলেন। বুলু বলল, স্যার, কী অবস্থা? ডাক্তার শুকনো গলায় বললেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে না। দেখি আরেকটা অপারেশন হোক। কবে হবে? 2-1 দিনের মধ্যেই করব। আপনি মনে সাহস রাখুন। রাখতে চেষ্টা করছি। অপারেশনে কিছু না হলে কি করবেন? পা অ্যাম্পুট করব। বুলু খুব সহজ গলায় বলল, কাটা পা কিন্তু আমি সঙ্গে করে নিয়ে যাব ডাক্তার সাহেব। আপনি যেন ওটা আবার ফেলে দিবেন না। ডাক্তার সাহেব শীতল চোখে বুলুর দিকে তাকিয়ে রইলেন। বুলু ঘুমিয়ে পড়ল। একসময় ঘুম ভাঙল। কতক্ষণ পর ভাঙল কে জানে। বাবা এখনো খাতাপত্রের উপরে ঝুঁকে আছেন। বুলু ডাকল, বাবা। মিজান সাহেব চোখ না তুলেই বললেন, কি? বুলু মনে করতে পারল না বাবাকে সে তুমি করে বলে না আপনি করে বলে। তার মনে হলো সে আপনি করেই বলে। বুলু বলল, এত কিসের হিসাব নিকাশ করছেন? মিজান সাহেব ফাইল বন্ধ করে বললেন, অফিসের একটা হিসাব। $1,02,000 হিসাব মিলছে না। বুলু তাকিয়ে আছে বাবার দিকে। মিজান সাহেব ক্লান্ত গলায় বললেন, হিসাব মিলাতে পারছি না। গনি সাহেবের ধারণা আমি বোধহয়। তিনি কথা শেষ করতে পারলেন না। তার মনে হলো তার নিজের মাথাও বোধহয় এলোমেলো হয়ে গেছে। ছেলেকে এসব কথা বলার কি অর্থ থাকতে পারে? বুলু বলল, তুমি বাসায় চলে যাও বাবা, বাসায় গিয়ে ঘুমাও। বুলু লক্ষ্য করল সে তুমি করে বলেছে। বাবা তাতে চমকে উঠছেন না। তার মানে সে হয়তো তুমি করেই বলতো। বাবা, কি? আমি ঠিক করেছি আবার বিয়ে পরীক্ষা দিব। এবার পাশ করবই। ভালো। তুমি বাসায় চলে যাও। বাসায় গিয়ে আরাম করে ঘুমাও। ওরা তো কেউ আসছে না, চলে আসবে, আর না আসলেও অসুবিধা নেই। মিজান সাহেব বিড়বিড় করে বললেন, হিসাবটা মিলছে না, বুঝলি? কেন এরকম হলো বুঝতে পারছি না। বুলু বলল, সব হিসাব কি আর সবসময় মেলে বাবা? গনি সাহেবকে আজ খুব চিন্তিত মনে হলো। অফিসে এসেই তিনি নিয়মের বাইরে একটা কাজ করেছেন। তার সেক্রেটারিকে ধমক দিয়েছেন। অবশ্য ধমক দেওয়ার পরপরই নিজেকে সামলে নিয়ে হাসি মুখে বলেছেন, কাজকর্ম কেমন চলছে? সেক্রেটারি শুকনো গলায় বলল, জি ভালো স্যার। 3 অক্ষরের সুন্দর একটা নাম বের করো তো। কিসের নাম স্যার? জাহাজের নাম। একটা জাহাজ শেষ পর্যন্ত কিনেই ফেললাম। নাম দরকার, রেজিস্ট্রেশন হবে। অনেক যন্ত্রণা আছে। মিজান সাহেব এসেছেন নাকি? জি স্যার। যাও, তাকে পাঠিয়ে দাও। মিজান সাহেব জাহাজ কেনার খবর চুপ করেই শুনলেন। কোনো রকম আবেগ বা উত্তেজনা দেখালেন না। গনি সাহেব বললেন, নাম দরকার মিজান সাহেব, জাহাজের নাম। সাধারণত জাহাজের নাম বেশ বড় হয়, যেমন প্রাইড অফ বেঙ্গল, দ্য সাইলেন্ট ভয়েজার। আমি চাই 3 অক্ষরের নাম। মিজান সাহেব এবারও কিছু বললেন না। 3 অক্ষরের নাম কেন চাই জানেন? জি না। 3 সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যে 3 অক্ষরের নাম দরকার। 3 সংখ্যাটা কিরকম গুরুত্বপূর্ণ দেখুন। আমাদের স্থান হচ্ছে 3, স্বর্গ মর্ত্য পাতাল। কাল 3, অতীত বর্তমান ভবিষ্যৎ। আমরা খাই 3 বেলা, সকাল দুপুর রাত। শেয়াল ডাকে 3 বার, 3 প্রহরে।
ঠিক না? জি স্যার, ঠিক। জাহাজ কত দিয়ে কিনলাম কি এসব তো জিজ্ঞাসা করছেন না। জিজ্ঞেস করে কি হবে স্যার? জাহাজ তো আমার একার না, প্রতিষ্ঠানের জাহাজ। এতে আপনাদের সবার অংশ আছে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আছে। মিজান সাহেব চুপ করে রইলেন, তার কথা বলতে ইচ্ছে করছে না। গনি সাহেব বললেন, আপনার ছেলের অবস্থা কি? এখন একটু ভালো, আরেকটা অপারেশন হয়েছে। ডাক্তার বলেছে হয়তো পা বাঁচান যাবে। গুড, ভেরি গুড। এটা অত্যন্ত আনন্দের সংবাদ। তা এরকম আনন্দের সংবাদে মুখ এমন কালো করে রেখেছেন কেন? অবশ্যই এরকম হয়, খুব আনন্দের সময় মনটা কেন জানি খারাপ লাগে। চা খান, চা দিতে বলি। চা খাবো না স্যার। মিজান সাহেব উঠে দাঁড়ালেন। দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনি স্যার পুলিশে খবর দিয়েছেন? গনি সাহেবের ভ্রু কঞ্চিত হল, যেন তিনি প্রশ্নটা ঠিক বুঝতে পারছেন না। মিজান সাহেব বললেন, রহমানের স্ত্রী আজ ভোরে আমার বাসায় এসেছিল। সে বলল পুলিশ এসে রহমানকে ধরে নিয়ে গেছে। গনি সাহেব বললেন, তাই নাকি? কখন ধরল? রাত 11:30টার সময়। এখনো ছাড়েনি? জি না। অন্যায়, খুব অন্যায়। রাতেই আমাকে খবর দেওয়া দরকার ছিল, তৎক্ষণাৎ ছাড়ানোর ব্যবস্থা করতাম। স্যার, আপনি কি পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, ইনফর্ম করে রেখেছিলাম। একেবারে তো ছেড়ে দেওয়া যায় না, ছোট সমস্যা থেকে বড় সমস্যা হয়। আপনার ছেলের ব্যাপারটা দেখুন না, সামান্য কাটা ফুটলো, সেখান থেকে এখন পা নিয়ে টানাটানি। আমি পুলিশকে বলেছি ওরা যাবে, নিজেদের মতো একটা ইনভেস্টিগেশন করবে। কিছু হবে না জানি, তবু পুলিশে ইনফর্ম করা নাগরিক কর্তব্য। আপনি ভাববেন না, আমি এক্ষুনি রহমানকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, আপনি চিঠি নিয়ে নিজেই চলে যান, অফিসের গাড়ি নিয়ে যান। গনি সাহেব অতি দ্রুত চিঠি লিখতে শুরু করলেন। মিজান সাহেব বললেন, আমার কাছেও তো পুলিশ আসবে, আসবে না স্যার? গনি সাহেব নরম গলায় বললেন, পুলিশ কি করবে না করবে সেটা তো বলা মুশকিল। এরা তো কখনো ঠিক কাজটা করে না। যেটা করার না সেটা করে, যেটা করা প্রয়োজন সেটা করে না। নিন এই চিঠি নিয়ে যান। মিজান সাহেব বেড়ে যাওয়া মাত্র গনি সাহেব বেল টিপে তার সেক্রেটারি মজনুকে ডাকলেন। মধুর গলায় বললেন, নাম পাওয়া গেছে। মজনু শুকনো গলায় বলল, জি স্যার, একটা পেয়েছি। বলো, নাম বলো। নাম হলো বদর। কি বললেন? বদর। 9 কোটি টাকা দিয়ে জাহাজ কিনেছি, তার নাম বদর। তুমি আমার সঙ্গে ফাজলামি করো? যাও নাম বের করো। আজ বিকেল 5টার মধ্যে 1000 নাম তুমি আমাকে দিবে। নামগুলি সব আলফাবেটিক্যালি সাজাবে, অতে কিছু, আতে কিছু, এভাবে। জি আচ্ছা স্যার। লাঞ্চ টাইমের ঠিক আগে সবার কাছে একটা নোট গেল, যার বিষয়বস্তু হচ্ছে কোম্পানি গ্রিক শিলেন মেশিনারের কাছে থেকে একটি সমুদ্রগামী জাহাজ কিনেছে। এই ঘটনা কোম্পানির উত্তরোত্তর উন্নতির পরিচায়ক। ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য কোম্পানির সকল কর্মচারীকে একটি করে ইনক্রিমেন্ট দেওয়া হলো। কোম্পানির উন্নতি মানে কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট সকলের উন্নতি। মিজান সাহেব রহমানকে নিয়ে ফিরেছেন। রহমানের সমস্ত গা ফুলে উঠেছে, ডান চোখের নিচে রক্ত জমে কালচে হয়ে আছে। মিজান সাহেব বললেন, তোমাকে মারল কেন? রহমান নিচু স্বরে বলল, জানি না স্যার। খুব বেশি মেরেছে? রহমান তার জবাব না দিয়ে বলল, স্যার আমি এখন বাসায় যাব না। আমার এই অবস্থা দেখলে চিনু খুব মন খারাপ করবে। আমার নিজেরও লজ্জা লাগছে। কোথায় যেতে চাও? কল্যাণপুরে আমার মামার বাসা আছে, ওইখানে নিয়ে যান স্যার। 2-1 দিন থেকে সুস্থ হয়ে বাসায় যাব। তুমি কি এরপরেও গনি সাহেবের এখানে কাজ করবে? যাব কোথায় স্যার? যাওয়ার তো জায়গা নেই। মিজান সাহেব শীতল গলায় বললেন, আমি চাকরি করব না ঠিক করেছি। কি বলছেন স্যার? রেজিগনেশন লেটার লিখে অফিসে রেখে এসেছি, ওরা গনি সাহেবকে দিবে।
আপনার সংসার কিভাবে চলবে স্যার? না চললে চলবে না। তুমি একটা সিগারেট খাবে রহমান? জি না স্যার, আপনার সামনে খাবো না। খাও, অসুবিধা নেই। মিজান সাহেব রহমানের পিঠে হাত রাখলেন। রহমান শব্দ করে কাঁদতে লাগল। অনেকদিন পর ফরিদা আবার ওই মেয়েটিকে দেখলেন। ঘোমটা দাও মেয়েটা, কুয়ার কাছে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা মাত্র মিলিয়েছে, আকাশ মেঘে ঢাকা বলে একটু বেশি অন্ধকার। তবু তার মধ্যেও মেয়েটিকে পরিষ্কার দেখা গেল। তিনি প্রথমে ভাবলেন বীণা, পর মুহূর্তেই মনে হলো এ তো বীণা না। তিনি তীক্ষ্ণ গলায় বললেন, কে কে ওখানে? মেয়েটা চট করে চাপা গাছের আড়ালে চলে গেল। তার বুক ধক করে উঠল। ঘরে তিনি এবং তার শাশুড়ি ছাড়া আর কেউ নেই। সবাই গেছে বুলুর কাছে। বুলুর অবস্থা খারাপ হয়েছে, আজ তার পা কেটে বাদ দেওয়া হবে। অপারেশন সন্ধ্যার পরপরই হওয়ার কথা। তিনি যেতে চেয়েছিলেন, যেতে পারেননি। সকাল থেকেই বুকের ব্যথায় কাতর হয়েছেন। আজকের ব্যথাটা অন্য যে কোনো দিনের চেয়েও তীব্র। সন্ধ্যাবেলা একটু কমেছিল, নামাজের অজু করার জন্য বারান্দায় এসে এই দৃশ্য দেখলেন। তিনি আবার কাঁপা গলায় বললেন, কে কে কে? তার শাশুড়ি বললেন, কি হইল বৌমা? ফরিদা থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, ভয় পেয়েছি আম্মা, ভয় পেয়েছি। বৌমা ভয়ের কিছু নাই, আসো আমার কাছে আসো। আয়তাল কুরসি পইরা বুকে ফু দিয়ে দিব। আসো আমার কাছে, আসো গো মা। ফরিদার সমস্ত শরীর কেমন যেন জমে গেছে। তিনি নড়তে পারছেন না। চাপা গাছের আড়াল থেকে ঘোমটা পরা মেয়েটি আবার বের হয়ে এসেছে। ফরিদা স্পষ্ট দেখলেন মেয়েটি তার ঘোমটা ফেলে দিল। কি অসম্ভব রূপবতী একটা মেয়ে, অথচ তাকে এত ভয়ঙ্কর লাগছে কেন? ফরিদা ক্ষীণস্বরে ডাকলেন, আম্মা ভয় লাগে, আম্মা ভয় লাগে। তার শাশুড়ি ক্রমাগত ডাকছেন, আমার লক্ষ্মী মা কাছে আসো। আমি বিছানা থেকে নামতে পারতেছি না গো মা, তুমি কাছে আসো। ডাক্তাররা মৃত রোগীর আত্মীয় স্বজনের সঙ্গে সাধারণত কোনো কথা বলতে চান না, কিন্তু এই ডাক্তার সাহেব বললেন। অপারেশন থিয়েটারের বাইরের কাঠের বেঞ্চিতে বসে থাকা মিজান সাহেবের সামনে সে স্পষ্ট গলায় বললেন, আমি খুবই লজ্জিত। মিজান সাহেব বিড়বিড় করে বললেন, লজ্জিত হবার কি আছে? চেষ্টার ত্রুটি যদি হতো তাহলে লজ্জার ব্যাপার ছিল। চেষ্টার কোনো ত্রুটি করেননি। ডাক্তার সাহেব চলে গেলেন না, দাঁড়িয়ে রইলেন। মিজান সাহেব বললেন, মৃত্যুর সময় বুলু কি কিছু বলেছিল? জি না, ওর জ্ঞান ফেরেনি। এই প্রথম মিজান সাহেবের চোখে পানি দেখা গেল। তিনি রুমাল বের করে চোখ মুছে সহজ স্বাভাবিক গলায় বললেন, আমার এই ছেলেটা বড় ভালো ছিল ডাক্তার সাহেব। আমার মনে একটা ক্ষুদ্র আফসোস রয়ে গেল। আমি যে তাকে কতটা ভালোবাসতাম এটা সে জানতে পারল না। ডাক্তার সাহেব স্থির চোখে তাকিয়ে রইলেন। মিজান সাহেব বললেন, বুলু আপনাকে একটা উপহার দিতে চেয়েছিল। ওর ইচ্ছা ছিল অপারেশনের পর জ্ঞান যখন ফিরবে তখন সে নিজের হাতে আপনাকে দিবে। আমি উপহারটা নিয়ে এসেছি। আপনি যদি উপহারটা নেন আমি খুব খুশি হব। তেমন কিছু না, সামান্য একটা কলম, অল্প দাম। মিজান সাহেবের পাঞ্জাবির পকেটে কলম খুঁজতে লাগলেন। মিজান সাহেব পাঞ্জাবির পকেটে কলম খুঁজতে লাগলেন। ডাক্তার সাহেব বললেন, আপনি আপনার বাচ্চাদের কাছে যান, ওরা খুব কান্নাকাটি করছে। আসুন, হাত ধরুন। অলিকা আমেরিকা থেকে সুন্দর একটা চিঠি লিখেছে। চিঠিতে জীবনের চমৎকার সব ঘটনা এত সুন্দর করে লেখা, বারবার পড়তে ইচ্ছে করছে। চিঠি শেষ করবার আগে বুলুর কথা লিখল, বিনার কথা লিখল। কি সুন্দর করেই না লিখল। বিনা, তোর ভাইটা খুব ভালো মানুষ ধরনের ছিল। ভাগ্যিস তার সঙ্গে আমার বেশি দেখা টেখা হয়নি, হলে নির্ঘাত প্রেমে পড়ে যেতাম। আর ওইরকম কিছু ঘটলে কি হতো বলতো? দুদিন মাত্র তার সঙ্গে দেখা, অল্প কিছু কথা হলো, তাতেই আজ আমার এমন কষ্ট হচ্ছে। জানি না তোরা কি করে সহ্য করছিস। কষ্ট সহ্য করার ক্ষমতা মানুষের অসাধারণ, তবু তার একটা সীমা আছে। তুই লিখেছিস জ্ঞান ফিরবার পর নানান কথার এক ফাঁকে তোর ভাই আমার চিঠিটা পড়তে চেয়েছিল, জানতে চেয়েছিল আমি কেমন আছি। আমার বড় আনন্দ হলো যে একজন মৃত্যু পথযাত্রী অন্য একজনের কুশল জানতে চায়।
সে একজন হচ্ছে আমার মতো একজন। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? পরকাল আছে কিনা কে জানে? যদি থাকে তাহলে তোর আদরের ভাই সেখানে পরম সুখে থাকবে। এই ব্যাপারে আমি নিশ্চিত। তোর বিয়ের কথা হচ্ছিল। সেই বিয়ে ভেঙে গেল জেনে ভালো লাগছে। তুই বিয়ে করলে ওদের এখন কে দেখবে? তোকে এখন হাল ধরতে হবে না? আমি জানি, সেই হাল তুই শক্ত করে ধরবি। মেয়েদের নরম হাত মাঝে মাঝে বজ্রের মতো কঠিন হয়ে যায়। সময়ই তা করে দেয়, তোর বেলায়ও করবে। আমি ভালো আছি, সত্যি ভালো। ডাক্তাররা অসুখ ধরতে পেরেছেন। দাগ মুছে যাচ্ছে। চাঁদে এখন আর কলঙ্ক নেই। চিঠি শেষ করে বিনা চুপচাপ বসে রইল। শ্রাবণ মাসের দুপুর, আকাশ মেঘলা। মেঘলা দুপুরে সব কেমন অন্যরকম লাগে। কুয়ার কাছে চাপা গাছে কর্কশ স্বরে একটা কাক ডাকছে, কা 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 কা। বিনার দাদি বললেন, মর হারামজাদা মর। কাক তাতে উৎসাহ পেয়ে আরো শব্দ করে ডাকতে লাগলো, কা কা কা। মিজান সাহেব বারান্দায় বসে বিড়বিড় করে হিসাব করছেন। তার খানিকটা মাথার দোষ হয়েছে, এমন ভয়াবহ কিছু না, বাইরের কেউ ধরতে পারে না। সবাই ঠিক মতো করেন, শুধু যখন বাসায় থাকেন হিসাব করতে থাকেন। অফিসের না মেলা হিসাব মিলাতে চেষ্টা করেন, হিসাব মেলে না। এখন তিনি বারান্দায় জলচৌকিতে বসে অতি দ্রুত হিসাব করছেন। বাবলু তাকে দেখছে। এখন বাবাকে তার আর মোটেই ভয় করে না, বরং ভালো লাগে। বাবার সঙ্গে সে নানান গল্প করে। বাবলু বলল, বাবা কি করছো? মিজান সাহেব বললেন, হিসাব। মিলেছে বাবা? প্রায়, একটু বাকি। মিজান সাহেব হাসেন, সেই হাসি বাবলুর বড় ভালো লাগে, সেও হাসে। ক্লান্ত দুপুরগুলি মিনা বসে থাকে কুয়ার পাশে। মাঝে মাঝে কুয়ার কাছে মুখ তুলে নিয়ে বলে, লবু লবু। কুয়া সেই শব্দ উল্টো করে ফেরত পাঠায়, কি সুন্দর প্রতিধ্বনি। বুলু বুলু। বিনার কাছে গানের মতো মনে হয়, অন্ধকারের গান। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের অন্ধকারের গান, পর্ব ৭। এটি ছিল শেষ পর্ব। উপন্যাস পাঠটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।